জি। যেতেই শোভা সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে। আজও ওর সম্বন্ধে জানতে এসেছেন সাহেব? ও তো কখনোই আপনার সাথে কথা জানতে চায়নি। সাফায়াত হতবিহ্বল চোখে শেহজাদের দিকে তাকায়। শেহজাদ তা তোয়াক্কা করে না, প্রশ্ন করে। তুমি কি আমার সাথে রূপনগরে যেতে পারো শোভা? শোভা চরম বিস্মিত হয়ে বলে, আমি? রূপনগর কেন? ওখানে তোমার সই বন্দী হয়ে আছে। দ্বিগুণ বিস্ময়ে শোভার মুখ হা হয়ে থাকে। অপু? হ্যাঁ, যাকে আমি রূপা নামে চিনি। কিন্তু অপু তো রহমানের সাথে সাহেব। শেহজাদ রোশানলে দগ্ধ হয়ে বলে। রহমান ওকে দক্ষিণা ঘাটে ফেলে রেখে পালিয়েছে। শোভা শেহজাদের একের পর এক বিবৃতিতে অবাক হচ্ছে। এবার সে নিজে তাদেরকে চমকে দিয়ে বলল, আমি জানতামই রহমান এমন কিছু একটা করবে। আমি অপুকে অনেক সাবধান করেছি সাহেব, ও আমার কথা শোনেনি। সেদিন আমরা দর্জি বাড়ি গিয়েছিলাম। মেয়ে দর্জি, স্কুল বাড়ির পাশেই তার দোকান। অপু দুটো কাপড় সেলাই করতে দিয়েছিল। ফেরার পথে রহমানের সাথে দেখা হয়। ও তখন রহমানকে এড়িয়ে যেতে চেষ্টা করেছিল। শুরুর দিকে রহমানকে উপেক্ষা করে চলেছে বেশ। রহমান ওকে এড়িয়ে যেতে দেখে আমাকে বলল। শুভা, অপাকে জিজ্ঞেস করো আমি কি ভুল করেছি। উত্তর দিলাম, আপনি ওকে চিঠি লিখুন। তা ও পছন্দ করছে না। ওর দাদিজান চিঠি দেখে ফেললে ওকে বকবে। বলেছে খুব শীঘ্রই ওর নিকাহ দিবেন, আর পড়াশোনা করাবেন না। অথচ ওর ইচ্ছা ছিল ও মাস্টার রানী হবে। আপনার জন্য ওর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। রহমান সেদিন চুপ করে অপর দিকে তাকিয়ে থাকে। ওর অসহায় দৃষ্টি দেখে সেদিন আমারও খুব খারাপ লেগেছিল। যার দুকুলে কেউ নেই সে হয়তো অপুকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তাই আমি আর কটু কথা বলতে চাইনি। বিশ্বাস করুন সাহেব, আমিও চেয়েছিলাম যাতে অপু রহমানকে ভালোবাসুক, কিন্তু ওর দাদিজান এটা চায়নি। উনি আমাকে বলে রাখলেন যে রহমানের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ যদি হয় তাহলে যেন বলে দেই, আর অপুর পাশে না ঘেঁষতে। আমি রহমানকে বললেও ছিলাম এটা। সে প্রায় আমাদের বাড়ির পেছনে আসতো অপুর খোঁজ নিতে। তখন ভর দুপুর নয়ন সন্ধ্যায়, যখন আধার নামে। আমি বারণ করলে বলে অপার মুখ থেকে শুনবো, তোমার কথা বিশ্বাস করি না। তারপর আমাকে আরো একটি চিঠি দেয়। নিষেধাজ্ঞা থাকায় আমি কোনোদিনই ওদের চিঠিগুলো পড়িনি। চিঠির সাথে ফুলের মালাও দিত। রহমানের বয়সে আপনাদের সমবয়সী হবে, তাই আমি তার সাথে তর্কে যেতে ভয় পেতাম। অপুর জন্য তার অনুভূতিগুলোকে আমি সম্মান করতাম। তাদের দুজনের জন্যই আমার খারাপ লাগতো। বাড়িতে এই নিয়ে অনেক বকাঝকা শুনেছি, কিন্তু তারপরও আমি চিঠি আদান প্রদানে সাহায্য করতাম। অপু রহমানকে 32টা চিঠি লিখেছিল। আমাকে ভুলে যান। আপনার আমার পথ আলাদা। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। রহমান দমে যায়নি, হয়তো এ কারণে অপুও আর তাকে ফেরাতে পারেনি। 33তম চিঠি থেকে শুরু করে আর কোনো চিঠি অপা আমাকে দেখাতো না। আমার হাতে গুজে দিয়ে বলতো, দেখবি না কিন্তু। আমিও দেখতাম না। এভাবে তাদের শত শত চিঠি আদান প্রদান হয়। তাদের সম্পর্কে আমিও খুশি ছিলাম, কারণ রহমান অপুকে ভালোবাসতো। তন্মধ্যে একদিন অপুর দাদি মারা যায়। ঘুমের মধ্যে মারা যান তিনি। সকালে উঠে অপু দাদির মরা লাশের ওপর শুয়ে কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। দাদি একমাত্র অভিভাবক ছিল ওর। দাদিকে হারানোর পর ও খুব অসুস্থ হয়ে পড়ে। তারপর আমি আর আমার মাসির বাড়িতে নিয়ে গেলাম দুদিনের জন্য। ফিরে এসে দেখি ওর অবস্থা খুব খারাপ। নাক আর ঠোঁটের মাঝে লালচে হয়ে গেছে, যেন ওখানে রক্ত জমাট বেঁধে আছে। হাতের তালুতে পোড়া দাগ। বুঝতে পারলাম ওর চাচি অত্যাচার করেছে ওকে। আমি ওকে তার পরের দিন আমার ডাক্তার কাকুর কাছে নিয়ে গেলাম। ডাক্তার কাকু ওষুধ দিল। নাকের নিচে জমাট রক্ত দেখে বলল সেরে যাবে, ঠিক মতন ওষুধ খাও। সেরে গেল, কিন্তু তারপর থেকে
অপু কেমন যেন হয়ে গেল। খোলা চুলে খালি পায়ে হেঁটে বেড়ায় সারাক্ষণ। আমি জিজ্ঞেস করলে বলে ওর নাকি মাথার তালু জ্বলে যায়, পায়ের তালু জ্বলে যায়। সারাক্ষণ মাথায় তেল দেওয়ার জন্য পাগলামি করে। ওকে খোলা চুলের আগে ওর পরা পরিসেও দেখেনি। একদিন আমি আমাদের বাড়ি চলে এলে খোলা চুলে খালি পায়ে কোনো মতে ওড়না জড়িয়ে ওকে ওই অবস্থায় দেখে কেউ সহজে চিনতে পারেনি। মায়ের কাছ থেকে তেল খুঁজলাম, মা ওর আচরণে অবাক হয়। অপুর মাথায় হাত চেপে বলল, তালুতে খুব জলে কাকি, তেল দাও, একটু বেশি করেই দাও। ওকে দেখে আমার কান্না পেল। আমি ডাক্তার কাকুর কাছে গেলাম রেগে মেগে। বললাম, কি ওষুধ দিলে যার কারণে ও এমন আচরণ করছে? ওষুধগুলো তো অনেক ভারী। ডাক্তার কাকু ভয় চুপসে গেল, বলল, আজব কেস দেখছি। এ তো হালকা পাওয়ারের ওষুধ।